বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আর ঠিক এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মূলত যাদের ওই তথাকথিত মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়, অনেক বড় পুঁজি, অনেক মানুষ চাকরি করেন, তারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন তার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নাকি আসলে গণতন্ত্রের পক্ষে বিপদ, সেটা বড় হয়ে দেখা দিচ্ছে। আমরা জানি এ রাজ্যে সম্প্রতি একটা মিছিল হয় এবং আমাদের রাজ্যের সাংবাদিক পরিচয়ধারী কিছুর উপরে আক্রমণ হয়। তারপরে সমস্ত সাংবাদিকরা একজোট হয়ে একটা মিছিল করেন। তারা দাবি করেন যে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। সাংবাদিকদের উপর আক্রমণ এর আগেও হয়েছে। আমরা জানি যে সাংবাদিকদের কাজ পছন্দ না হলে মাঝে মাঝেই তাদের উপর আক্রমণ নেমে আসে। কিন্তু সাধারণত যেটা হয়, আমরা এর আগে যেগুলো দেখেছি, যে ক্ষমতায় যারা থাকেন, যারা শাসক, তারাই মূলত টার্গেট করে সংবাদ মাধ্যমকে। এক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো হচ্ছে। যে যারা ক্ষমতাকে প্রশ্ন করতে চায়, ক্ষমতার উল্টো দিকে রয়েছে যারা সাধারণ মানুষ, তারা বিশ্বাস করতে শিখছে যে তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যম আর সত্যি খবর দিচ্ছে না। তারা ক্ষমতার সঙ্গে থাকতে চাইছে। তা না হলে ভাবুন, যন্তর মন্তরের সামনে ছাত্ররা আন্দোলন করছে, তারা প্রতিবাদে নেমেছে। সেই সময় আমাদের এখানকার এক সাংবাদিক এখানকার এক মন্ত্রীকে জিজ্ঞাসা করছে যে দেশকে দুটুকরো করবার চেষ্টা করা হচ্ছে, ওখানে বসে রয়েছেন কিছু দেশদ্রোহীরা, তাদের কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? আমাদের প্রধানমন্ত্রী অনেক সংযম দেখিয়েছেন। অন্যান্য জায়গা হলে তিনি একেবারে জায়গার নাম উল্লেখ করছেন, ইন্দোনেশিয়া, পাকিস্তান হলে লাশ পড়ে যেত। কতদিন এগুলোকে বরদাস্ত করা হবে? এটা হচ্ছে একজন সাংবাদিকের প্রশ্ন। ভাবা যায়, সাংবাদিক তো ক্ষমতাকে প্রশ্ন করবে, বলবে তো যে কেন দেশের যুব সম্প্রদায় এইভাবে আন্দোলনে নামতে বাধ্য হলো, কেন বারবার নিট পরীক্ষার ফলাফল বা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কেন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এটা তো প্রশ্ন, এটা তো প্রশ্ন হবে না, ক্ষমতার পক্ষে প্রশ্ন। আর সেই সূত্র ধরে আমরা জানি ঠিক এই মুহূর্তে গোটা দেশে একটা শব্দ প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেটা চর্চা হচ্ছে, মানুষ বিশ্বাস করছে, গদি মিডিয়া। মিডিয়া একেবারে গদি মিডিয়া হয়ে গেছে। গদি শব্দটা হিন্দি শব্দ, মানে কোল, শাসকের কোলে থাকা মিডিয়া। এটা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করছে যে এই মিডিয়া আসলে গদি মিডিয়া, শাসকের পক্ষের মিডিয়া। আর শাসকের পক্ষে যে মিডিয়া, সে কি করে গণতন্ত্রের স্তম্ভ হবে? সে তো শাসককে ধরিয়ে দেবে কোথায় ভুল হচ্ছে। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় বিভাজন রয়েছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তার পৃথকীকরণ রয়েছে, তাদের আলাদা একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্রটা সুষ্ঠুভাবে চলতে পারে। সেখানে এই সংবাদ মাধ্যমের বিরাট ভূমিকা। তারা শাসককে বুঝিয়ে দেবে যে গণতন্ত্র রক্ষা করতে হলে, সংবিধান রক্ষা করতে হলে এইগুলো করা উচিত, সেগুলো করা হচ্ছে না। সরকার বা ক্ষমতায় যারা থাকেন তাদের কাজের কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা ধরিয়ে দেওয়াটাই তো সংবাদ মাধ্যমের কাজ। অথচ অথচ গোটা দেশ জুড়ে বৃহৎ মিডিয়া, বৃহৎ পুঁজিচালিত মিডিয়া, তারা এখন শুধুমাত্র শাসককে রক্ষা করতে চায়, শাসকের কোলে বসে। তথাকথিত মূলধারের মিডিয়া আপনারা যদি দেখেন, তাহলে বারবার এটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এরা শাসককে রক্ষা করতে চায়। আচ্ছা বলুন তো, এসআইআর এ যাদের নাম বাদ চলে গেল, সেই মানুষগুলোর এখন কি অবস্থা? তারা কবে নাম ফিরে পাবে? ট্রাইব্যুনাল বলে যেটা বলা হচ্ছে সেটা কার্যকারিতা কতটা, সেটা নিয়ে তথাকথিত মূলধারায় কোনো আলোচনা হয়? কখনো বলা হয় যে এই মানুষগুলোর নাগরিকত্ব যেভাবে ঝুলে রয়েছে সেটা কবে তার নিষ্পত্তি হবে? সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। ওই কোন নেতা কি করলো, কোথায় কি হলো, এই নেতা যদি এই বলে অন্য নেতার কাছে গিয়ে আপনি বলুন ও এটা বলেছে, এর বাইরে কোনো খবর নেই।
কতদিন মানুষ এটাকে বরদাস্ত করবে? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমাদের দেশে ঠিক এই মুহূর্তে কত শতাংশ মানুষ দারিদ্র্যের সীমার নিচে, সে ব্যাপারে কোনো খবর আছে? বেকারিত্বের হাল কোথায় তা নিয়ে কোথাও আলোচনা হয়? এসআইআর প্রক্রিয়া যেখানে এসে দাঁড়ালো, তার ফলে কত মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলো, তা নিয়ে কোথাও কোনো আলোচনা হয়? আপনারা দেখেছেন তথাকথিত মূলধারার মিডিয়া, কি জাতীয় স্তরে কি রাজ্য স্তরে, সর্বত্রই সর্বত্রই আসলে আসল সমস্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা। এরপরে সাধারণ মানুষ যদি এদের উপরে ভরসা রাখতে না পারে, তাহলে তাদেরকে খুব দোষ দেওয়া যায়? ঠিক এখানেই আমরা বুঝতে চাইবো যে সংবাদ মাধ্যম বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে মানুষের আস্থা কেন কমে যাচ্ছে, সেটাকে পর্যবেক্ষণ করা, সেটাকে বোঝা খুব দরকার। আমাদের মারছে বলে যারা কান্না জুড়েছেন, তাদের অন্তত ভাবা দরকার। আপনাদের ঠিক এই মুহূর্তে আমি যখন আলোচনা করতে যাচ্ছি, আর একটা খবর দিয়ে রাখি। মাত্র একদিন আগে যারা মিছিল করেছেন আমরা আক্রান্ত বলে, সেই সাংবাদিকদের কতজন আজ ঠিক এই মুহূর্তে আমি যখন এই অনুষ্ঠানটা করতে আসছি তখন বলছি, অনেকজনের চাকরি চলে গেছে। TV18 থেকে চাকরি চলে গেছে অনেকজন সাংবাদিকের। ইন্ডিয়া টুডে ইতিমধ্যেই আমার কাছে যা খবর 28 জনকে বরখাস্ত করেছে। হঠাৎ করে চাকরি চলে যায়, সেই চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে এই সাংবাদিকদের দেখেছেন একত্রিত হয়ে প্রতিবাদ করতে। মালিককে বলা, কর্তৃপক্ষকে বলা যে এভাবে চাকরি হঠাৎ করে নিয়ে নেওয়া যাবে না। কেউ কোনো কথা বলেন, চুপ হয়ে থাকেন। আসলে দালালি করতে করতে, মালিকের কথা শুনতে শুনতে, আর হাউসের ভিতরে থাকা কতগুলো যারা মালিকের দালাল মাথা হয়, যারা ওই RTV মাথায় যে রয়েছে, সেই লোকটা কি সাংবাদিকতা করে আমি জানি না, ওর কতগুলো পোষ্য আছে, একেবারে নোংরা ভাষায় অবিরাম গালাগালি দিয়ে চলেছে। ফলে এদের যদি সাংবাদিক বলে মানতে হয়, তাহলে সত্যি কথা বলতে কি এই পেশাটার কোনো মর্যাদা থাকে না। তাই আবারও বলছি, আসুন আমরা সংবাদ মাধ্যমের এই যে বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমে যাচ্ছে কেন, সেটাকে একটু বোঝবার চেষ্টা করি। সংবাদ মাধ্যম যেভাবে তার কৌলিন্য হারাচ্ছে, যেভাবে তার মর্যাদা হারাচ্ছে, তাতে আগামী দিনে সেখান থেকে তাকে তোলা খুব মুশকিল। আমি তাই এই মূল ধারার যে মাধ্যম, সেটা নিয়েই প্রশ্ন তুলছি। আমি বারবার করে বলছি, কে ঠিক করে দিল এটা মূল ধারা? এটা যদি মূল ধারা হয়, তাহলে আমরা যেটা করছি, রবিশ কুমার, আরফা খানুম সেরওয়ানি, অভিষা শর্মা, এনারা যেটা করছে সেটা মূল ধারা নয় কেন? আমরাই তো বারবার ক্ষমতাকে প্রশ্ন করছি, ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি। মানুষ তো আমাদের উপরে ভরসা রাখছে। তাহলে ওগুলোকে, অনেক বেশি পুঁজি আছে বলে ওগুলোকে মূল ধারা বলে চিহ্নিত করা হবে কেন? যারা ক্ষমতার দালালি করে, ক্ষমতার চামচেগিরি করে, তাদের যদি আমরা মূল ধারা বলে চিহ্নিত করি, তাহলে সংবাদ মাধ্যমের কৌলিন্য থাকবে কি করে? এখানেই বোধহয় আমাদের বারবার করে বুঝতে হবে। যারা মূল ধারায় রয়েছেন, আমার যে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নতুন করে আসছেন, তাদের নিশ্চয়ই চাকরির দরকার, তারা করছেন, কিন্তু সাংবাদিকতা আসলে একটা নৈতিকতা আছে, সেটাকে বজায় রাখতে হবে। আমি সাংবাদিকতা করি, আমি শুধু চাকরি করি এটা নয়। 10টা 5টা চাকরি করা আর সাংবাদিকতা করা এক নয়। কিছুটা মূল্য দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে দালাল, চামচে, এই শব্দ কথাগুলো শুনতে হবে। আমি কি করব, আমি তো চাকরি করি, এই শব্দটার অর্থটা একটু বোঝবার চেষ্টা করুন। যারা মূলধারার, তথাকথিত মূলধারার মিডিয়াতে রয়েছে, সেই ছোট ছোট ছেলে মেয়েদেরও আমি বলবো, ভালো করে ভাবো তোমরা, যে আমি তো চাকরি করি, এটার মানে কি দাঁড়ায়? আমি সাংবাদিকতাটা করি না। অবশ্যই অবশ্যই এটা মানতেই হবে যে বিজ্ঞাপনের চাপ থাকে, মালিকের চাপ থাকে, ওই শিখিয়ে দেওয়া যে মাথায় বসে রয়েছে দালাল, তার চাপ থাকে, কিন্তু তৎসত্ত্বেও সাংবাদিকতার একটা নৈতিকতা আছে, একটা ন্যূনতম মাত্রা রাখতে হবে। সেটা না রাখলে সাংবাদিকদের সাংবাদিক বলে চেনা যায় না। তারা আসলে ভণ্ডামি করছেন, ভীষণ রকম ভণ্ডামি। সেই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের অবস্থানটা যদি না রাখা যায়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে সংবাদ মাধ্যম সম্পর্কে মানুষের একটা বিরূপ ধারণা হবে। তাই আমি চাইছি একটা স্পষ্ট বিভাজন রেখা তৈরি হোক। যারা যথার্থ সাংবাদিকতা করতে চায় আর যারা নিছক চাকরি করতে চায়, যারা দালালি করতে চায়, যারা চামচেগিরি করতে চায়, তাদের একটা জায়গা হোক। আর আমরা যারা ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, আমরা যারা গদি মিডিয়াকে গদি মিডিয়া বলে চেনাতে চাই, তাদের আর একটা বিভাগ হোক। এটা আমার খুব চাহিদা। আমার সঙ্গে যারা একমত হবেন, তারা এই প্রয়াসটা নিয়ে ভাববেন।
আমি কিন্তু আমার প্রয়াসটা নিজের মতো করে চালিয়ে যাব। কিছুটা মূল্য তো দিয়েছি, অনেকে জানেন, নিজের মুখে সেসব কথা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে বারবার এটা বলছি, সাংবাদিকতা আসলে নিছক কেরানির চাকরি নয়। আপনারা ভাবুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকরা আক্রান্ত বলে হাসপাতালে দেখে এলেন, দেখে এসে বেরোচ্ছেন যখন যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি পরিষ্কার বলছেন, সাংবাদিকদের সামনে বুম ধরে আছে, একাধিক মিডিয়ার বুম, সেখানে তিনি বলছেন যে কারা করেছেন আমরা চিহ্নিত করে ফেলেছি, শুক্রবারই যারা যারা আগের মুখ্যমন্ত্রী যাদের সব ব্যাপারে ছাড় দিতেন তারাই দায়ী, ফলে কোনো চিন্তা নেই, গুন্ডা দমন আইনে তাদের ধরা হবে, চিহ্নিত করা হয়ে গেছে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তখন কোনো একজন সাংবাদিক প্রশ্ন করবেন না যে শুক্রবারী এই শব্দটার মানে কি, একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে চিহ্নিত করছেন আপনি, আপনি ধর্ম নিরপেক্ষ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, আপনি এভাবে বলতে পারেন? দুষ্কৃতীদের পরিচয় তো দুষ্কৃতী হবে, তার ধর্ম নিয়ে তার পরিচয় হয়। আর আমরা যাদের সঙ্গে হাঁটবো, যারা আক্রান্ত হয়েছি, সেই আক্রান্তদের মধ্যে শুক্রবারই থাকতে পারে, তো সাংবাদিকদের মধ্যে ওই ধর্মপ্রাণ মানুষ থাকতে পারেন, মুসলিম সাংবাদিক নেই? তারা কি করে ওই মিছিলে হাঁটবে যখন মুখ্যমন্ত্রী চিহ্নিত করেছেন দুষ্কৃতী আসলে শুক্রবারই? একবারও প্রশ্ন করলেন না। আসলে এই প্রশ্ন করতে যে বোধ লাগে, যে চেতনা লাগে, যে সাহস লাগে, সেটা এই সাংবাদিকদের নেই। এরা কোনোদিন সাংবাদিক হয়ে উঠবার অনুশীলনটা করছে না। আমার আপত্তিটা সেখানে। এই ছোট ছোট ছেলে মেয়েদের যারা পচে গেছে, গলে গেছে, যারা শুধুমাত্র বড় মাইনার চাকরি করব বলে করছে, তাদের কথা ছেড়ে দিন, ওদের নিয়ে আমি খুব একটা ভাবি না, কিন্তু যারা নতুন আসছেন তারা ভাববেন না এটাকে সাংবাদিকতা বলে? আপনারই পাশে দাঁড়ানো বন্ধুটা যদি কাঁধে ক্যামেরা হয়ে মার খায়, তার ধর্ম পরিচয় দিয়ে সে দুষ্কৃতী কিনা নির্ধারণ হবে? এখনো যখন আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ একটা দেশ হিসেবে স্বীকৃত, সংবিধানে এখনো ধর্ম নিরপেক্ষতার বিষয়টা বজায় আছে, এই সাংবাদিকরা যদি এই প্রশ্নটা না করতে পারেন তাহলে আর কবে করবেন? আমি তাই স্পষ্টতই বলছি, আমি আমার অবস্থান জানিয়েছিলাম যে সেদিনকে মিছিলে আমি হাঁটবো না, কারণ সাংবাদিকদের দৈহিক নির্যাতন করবার অবশ্যই বিরুদ্ধে, কিন্তু তার মানে সাংবাদিকদেরও সাংবাদিকতাটা করতে হবে। সাংবাদিকতার নামে দালালি করবেন, চামচেবাজি করবেন, ক্ষমতার কোলে বসে দোল খাবেন, আর সাংবাদিকতার মর্যাদা ভোগ করবেন না, দুটো হয় না, হতে পারে না। মূল্য দিতেই হবে, যদি মূল্য না দেন করুন না, 10টা 5টা চাকরি ভেবে সাংবাদিকতাটা করুন, ওই ওরা যারা করছে তাদের মতো করুন, কোনো আপত্তি নেই, কিন্তু সাংবাদিক হিসেবে নিজেদের মর্যাদা রক্ষা করতে হলে কিছুটা মূল্য দিতে হবে। আর সেখানেই আমি মনে করি একটা বিভাজন স্পষ্ট হওয়া উচিত, কারা সাংবাদিক আর কারা নয়। রবিশ কুমার যেমন বারবার করে বলেন গদি মিডিয়া, আমিও এখানে প্রথম থেকেই বলে আসছি, দেখবেন না ওগুলো গদি মিডিয়া, ওগুলো প্রশ্ন করে না, ওগুলো প্রশ্ন করতে জানে না, ওগুলো প্রশ্ন করবে না, ওগুলো শুধু ক্ষমতার সঙ্গে থাকবে, শুধু পয়সা আয় করবে, তার বাইরে এরা সাংবাদিকতা করে না। আমার অবস্থান খুব পরিষ্কার।